বাংলা বলছি চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং সমস্ত অনুষ্ঠানের আপডেট পেতে বেল আইকনটি অন করুন। নমস্কার, বাংলা বলছি চ্যানেলে আপনাদের স্বাগত। ওয়াকফ সংশোধনী আইন নিয়ে অন্তর্বর্তী স্থগিতাদেশ দিল না সুপ্রিম কোর্ট। বৃহস্পতিবার ফের প্রধান বিচারপতির বেঞ্চে এটা নিয়ে শুনানি হবে। অন্যদিকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বুধবারই নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে মুয়াজ্জিন এবং ইমামদের সঙ্গে তিনি বৈঠকে বসেছেন। সেখানে একটা সম্প্রীতি ছবি আমরা বৈঠকের শেষে দেখতে পেলাম। দুজন সনাতন, একজন শিখ এবং আরো বেশ কিছু সম্প্রদায়ের মানুষজন তারা হাতে হাত রেখেছেন, মুখ্যমন্ত্রী শান্তির বার্তা দিয়েছেন। কিন্তু প্রশ্ন হলো যে এই যে বৈঠকটা হলো সেখানে বা আলোচনা কিসের বৈঠক? যে বৈঠকে আমরা দেখলাম মুখ্যমন্ত্রী কিছু কথা বলে গেলেন, সেটাই আমরা টেলিভিশনের পর্দায় দেখলাম বা সমাজ মাধ্যমে দেখলাম। কিন্তু আলোচনা তো হয় দু পক্ষের মত বিনিময়কেই আমরা আলোচনা বা বৈঠক বলি। সেখানে কিন্তু এই সংখ্যালঘু সম্প্রদায়ে যারা এসেছিলেন তাদের দু একজনের কোনো বক্তব্য যদি আমরা শুনতে পেতাম, তাহলে হয়তো তাদের কি প্রশ্ন, তাদের কি অভিযোগ, কেন অশান্তি হচ্ছে, এসবগুলো জানতে পারতাম। কিন্তু আমরা যেটা দেখলাম যে মুখ্যমন্ত্রীর বক্তব্য ছাড়া এর আমরা কিছুই জানতে পারলাম না। সেখানে একই রকম কথা, তিনি শান্তির বার্তা দিলেন যেমন একদিকে, তেমনি অন্যদিকে তিনি বলছেন যে এখানে কেন উনি আন্দোলন করছেন, আপনারা দিল্লিতে যান, দিল্লিতে গিয়ে সেখানে ট্রেনে যান, বাসে যান, এরকম নানান কথা তিনি বললেন। দিল্লিতে গিয়ে তিনি আন্দোলন, অর্থাৎ তিনি কি এইটার জন্যই বৈঠকে ডেকেছিলেন সংখ্যালঘু সম্প্রদায়ের যারা মুয়াজ্জিন বা ইমাম রয়েছে তাদেরকে? একবার শুনে নি মুখ্যমন্ত্রী ঠিক এই বক্তব্যটা। যেখানে গন্ডগোল হয়েছে মালদা সিট, ওটা কংগ্রেসের জেতা আসন, জেতবার সময় তারা জিতবে, আর দাঙ্গা হলে তখন রাস্তায় বেরোবে না, কন্ট্রোল করবে না, এটুকু আশা আমি করি না। পাবলিক রিপ্রেজেন্টেটিভদের সাথে থাকা উচিত। তৃণমূল কংগ্রেস যদি করতো, বিজেপির জেনে রাখা উচিত, তাহলে তৃণমূল কংগ্রেসের 3 জন এমএলএর বাড়ি আক্রান্ত হতো না, তৃণমূলের পার্টি অফিসও ভাঙা হতো না। আর আপনাদের বলবো, বাংলায় আন্দোলন করে লাভ নেই, আন্দোলনটা দিল্লিতে গিয়ে করুন। দিল্লিতে প্রধানমন্ত্রীর কাছে টাইম চান, দিল্লিতে রাষ্ট্রপতির কাছে টাইম চান। আপনারা সংগঠন থেকে অ্যাপয়েন্টমেন্ট করুন, দরকার হলে ট্রেনে যান, দরকার হলে প্লেনে যান, দরকার হলে অ্যাপয়েন্টমেন্ট করুন, করে আপনাদের প্রতিবাদ জানান। আমি তো আপনাদের পক্ষে, এবং এই জন্য আগামী 1 বছর আপনাদের ধৈর্য ধরতে হবে। কারণ এরপর অনেক পরিবর্তন হবে দিল্লিতে, সেদিনটার জন্য অপেক্ষা করব। আবার নতুন সরকার হবে এবং নতুন সরকারে আশা করি হামাগুড়ি বাবু দেবেন না। দরকার হলে যেদিন বিজেপি ক্ষমতা থেকে যাবে, যে আইনগুলো অ্যান্টি পিপুল করেছে সেই আইনের আবার কনস্টিটিউশন অ্যামেন্ডমেন্ট করে আইনগুলোকে বদলাতে হবে। If there is a crisis, you have to wait for the future. You have to overcome the situation. And if there is a crisis, be cool and peaceful. শুনলাম মুখ্যমন্ত্রী কি বললেন। সেই সঙ্গে মুখ্যমন্ত্রী এই যে অশান্তি হয়েছে, এই অশান্তির দায় তিনি মালদায় কংগ্রেসের ঘাড়ে চাপালেন। তিনি বললেন যে এখানে তো তৃণমূল নেই, এখানে তো কংগ্রেস জয়লাভ করছে, তাই কংগ্রেস ঘরে বসে রয়েছে কেন? তিনি এটা যেমন একদিকে বলছেন, তেমন তিনি বলছেন যে হাত জোর করে বলছি, কেউ অশান্তি করতে চাইলে আপনারা নিয়ন্ত্রণ করুন, অশান্তি করতে দেবেন না, ধর্মীয় জায়গা থেকে আপনারা শান্তির আবেদন জানান। এইটা আমার ব্যক্তিগত আবেদন, চেয়ারের আবেদনও বলতে পারেন। অর্থাৎ ব্যক্তিগত স্তরে মুখ্যমন্ত্রী হিসেবে উভয় অবস্থান থেকে তিনি এই আবেদন জানাচ্ছেন। মুখ্যমন্ত্রী বলছেন যে অশান্তি হয়েছে, তার কথায় আপনারা সংবিধান রক্ষার আন্দোলন করুন, তড়িঘড়ি সংশোধনী আইন তৈরি করার বিষয়ে কেন্দ্রীয় সরকারকে এক হাত নিয়ে তিনি বলেছেন এত তাড়াহুড়ো কি ছিল? এখানে সংশোধিত ওয়াকফ আইন বাংলায় কার্যকর হবে না, এটা তিনি বললেন বাংলায় কার্যকর। কিন্তু একজন মুখ্যমন্ত্রী সাংবিধানিক পদে একটা আইন
যেটা দেশের সংসদে পাশ হয়েছে, রাষ্ট্রপতি সই করে আইনে পরিণত হয়েছে, তিনি একজন সংবিধান রক্ষার জায়গা থেকে তিনি কি বলতে পারেন এই কথা এসব, যে তাহলে সেই সঙ্গে আজকে সংখ্যালঘু সম্প্রদায়ের মানুষরা ওয়াকফ নিয়ে তাদের যে অভাব অভিযোগ, তারা যে আন্দোলন করছে, তারা যে রাস্তায় নেমেছে, সেখান থেকে তারা কি বার্তা পেলেন? তারা কি শুধু দিল্লি যাবেন তাহলে এখন আন্দোলন নিয়ে? আজকে আমরা এই বিষয়গুলি নিয়ে আলোচনা করবো। আমি বিপ্লব, আমার সঙ্গে আলোচনায় রয়েছেন প্রাক্তন আইপিএস ডক্টর নজরুল ইসলাম। নজরুল্লাহ, আপনাকে স্বাগত। নজরুল্লাহ, সরাসরি প্রশ্ন আগে আপনার কাছে জানতে চাইবো, আজকের যে বৈঠক হলো, একদিকে সুপ্রিম কোর্টের তো এটা নিয়ে শুনানি হলো, সেটা আবার বৃহস্পতিবার হবে প্রধানমন্ত্রীর বেঞ্চে, প্রধান বিচারপতির বেঞ্চে। অন্যদিকে মুখ্যমন্ত্রী যে বৈঠকটা আজকে করলেন, সে বৈঠকে কি আদৌ এই যে ওয়াক অফ বিল নিয়ে যারা বিক্ষোভ করছিলেন, রাস্তায় নেমেছিলেন, তারা কি পেলেন বলে আপনার কাছে মনে হয়? মুর্শিদাবাদে ভাঙড়ে যেসব ঘটনা ঘটছে এবং যেভাবে সেই ঘটনাগুলোর একটা সাম্প্রদায়িক রং চলে আসছে, সেখানে একটা নির্দিষ্ট সম্প্রদায়ের ধর্মীয় নেতাদের সঙ্গে আলাদাভাবে মিটিং করা কিন্তু আমি খুব ভালো চোখে দেখছি না। এরকম অবস্থায় সব সম্প্রদায়ের ধর্মীয় নেতাদের, সব দলের নেতাদের নিয়ে যদি তিনি একটা মিটিং করতেন, তাহলে সেটা সদর্থক হতে পারত। আর দ্বিতীয় কারণ, আপনি বলছেন সর্বদল বৈঠকের কথা বলছেন? হ্যাঁ, এরকম পরিস্থিতিতে যেটা হচ্ছে যে ধরুন একজন লোক গিয়ে আর একজন লোককে হত্যা করছে, সেটাতে যে প্রচার হচ্ছে তাতে একটা সম্প্রদায়ের লোক অন্য সম্প্রদায়ের লোককে খুন করছেন, এরকম হচ্ছে, সত্যি কিনা আমি জানি না। তো এরকম অবস্থায় তো সব সম্প্রদায়ের, সব দলের লোকদের নিয়ে, মানে তাদেরকে কনফিডেন্সে নিয়ে আলোচনা করলে তবে এই সমস্যাটা তো আসল সমাধান করা দরকার। আর তারপরে সুপ্রিম কোর্টে যখন মামলা হচ্ছে, যে সুপ্রিম কোর্ট যদি মামলার এমন কিছু রায় দেন যাতে যে কারণগুলো নিয়ে তারা আন্দোলন করতে চাইছেন সেই কারণগুলো আর থাকছে না, তাহলে তো সুপ্রিম কোর্টের বিচারপতিরা যেটা বলেছেন যে যখন মামলাটা শুনানি চলছে, কোর্টে বিচারাধীন আছে, সেই সময় সেটা নিয়ে আন্দোলন করার একটা অন্য অর্থ হয়, যেটা কোনো কোনো আইনজীবী বলেছেন যে সুপ্রিম কোর্টের ওপর তারা চাপ সৃষ্টি করতে চাইছেন। এটা সত্যি তারা করতে চাইছেন কিনা যারা করছেন তারা বলবেন, কিন্তু এটাতে যুক্তি আছে যে সুপ্রিম কোর্ট যদি বলে দেয় যে যা হয়েছে তাই থাকবে, তারপর যদি তারা আন্দোলন করে, সেখানে বোঝা যায়। কিন্তু সুপ্রিম কোর্টে মামলাটা কোনো রায় দেয়নি, শুনছে, সেই অবস্থায় এরকম আন্দোলন, বিশেষ করে ধ্বংসাত্মক আন্দোলন, তো হওয়া উচিতই নয়। না, আজকের যে বৈঠক, মানে আলোচনা বা বৈঠক যেটাই বলুন, আমরা ভেবেছিলাম কি একটা আলোচনা বা বৈঠক হয় কিসের ভিত্তিতে হয়, কতগুলো তার তৈরি থাকে, যে বিষয় থাকে, যে ওয়াক অফ বিল, এই ওয়াক অফ বিলটা কি কি সমস্যা, কোথায় কোথায় সমস্যা, আপনাদের ক্ষোভের কারণটা কি, এই তো বিষয়গুলো থাকবে এবং তার জন্য কি কি করা প্রয়োজন। কিন্তু আমরা যেটা দেখলাম যে কিছু মানুষ তাদেরকে ডাকা হয়েছে এবং সেখানে মুখ্যমন্ত্রী বক্তৃতা করলেন, সেখানে বক্তৃতা করে তিনি বাংলায় শান্তি বজায় রাখার কথা বললেন। সেখানে তিনি বললেন যে আপনারা বাংলায় আন্দোলন করলে হবে না, আন্দোলন করতে হলে দিল্লিতে যান, ট্রেনে যান, প্লেনে যান, প্রধানমন্ত্রী রাষ্ট্রপতির সঙ্গে সাক্ষাৎ চান, রাস্তায় থাকুন, ময়দানে থাকুন। অর্থাৎ দিল্লিতে সেই আন্দোলনের সংখ্যালঘুদের সঙ্গে তৃণমূলের সাংসদরাও থাকবেন। তো এই জায়গাটা থেকেই মানে প্রশ্ন যে তাহলে এই বৈঠকের আলোচনা হোক বা যাই হোক, এবং সেখানে আরেকটা জিনিস নজর কাড়লো, যেটা যে আমরা জানি না, যে দুজন সনাতনী তারা গেরুয়া পরে তাদেরকে ডেকে নিলেন, একজন শিখ সম্প্রদায়ের কে ডেকে নিলেন, আরো বেশ কয়েকজন ছিল, এবং তারা হাত ধরাধরি করলেন। তাহলে একটা সম্প্রীতির চিহ্ন দেখা গেল, কিন্তু সম্প্রীতি তো বজায় আছে এই বাংলায়। কয়েকটা বিক্ষিপ্ত ঘটনা ঘটেছে, আমরা কিন্তু যেটা ঘটেছে সেটা কিন্তু বিক্ষিপ্ত বলাটাও ভুল, মানে খুব খারাপ,
হয়েছে। এই জায়গা থেকে প্রশ্ন যে তাহলে এই মিটিং এর নির্যাসটা কি, কেনই বা এই মিটিং? এই মিটিংটা মমতা ব্যানার্জি করেছেন। দেখুন, মমতা ব্যানার্জি মুখ্যমন্ত্রী, তার আগে তিনি এখানে রাজ্যের শাসক দলের নেত্রী, কিন্তু তিনি নেত্রী হিসেবে মিটিং করছে না মুখ্যমন্ত্রী হিসেবে মিটিং করছে এইটা তো আমার কাছে পরিষ্কার নয়। মুখ্যমন্ত্রী হিসেবে মিটিং করলে তিনি তো বলতে পারেন না যে ওয়াকআপ আইন এখানে লাগু হবে না, কারণ পার্লামেন্টে কোনো আইন পাস করলে পার্লামেন্ট যেটা যতক্ষণ না বাতিল করছে অথবা সুপ্রিম কোর্ট সেটা পরিবর্তন করছে সে আইন লাগু হবে না। সংবিধানের নামে শপথ নিয়ে কোনো মুখ্যমন্ত্রী একথা বলতে পারে। তাহলে বাদ থাকলো তিনি শাসক দলের নেত্রী হিসেবে। তো শাসক দলের নেত্রী হিসেবে তিনি শাসক দলের নেতা নেতৃত্বের সঙ্গে মিটিং করতেই পারেন। তাহলে অন্য দলের লোকেরা সেই মিটিং এর যে আবেদন সেটা মানতে বাধ্য থাকবে কেন? আশা করি আমি বোঝাতে পেরেছি। হ্যাঁ, আরেকটা বিষয় সেটা হচ্ছে যে তিনি বলছেন যে যেখানে এই অশান্তি হয়েছে সেটা হচ্ছে কংগ্রেস সেখান থেকে জিতেছে, কংগ্রেস জয় হয়েছে। অতএব মানে তিনি যে তার মানে কি এই যে অশান্তির দায় রাজ্য সরকারের নয়, পুলিশ মন্ত্রীর নয়, বা সরকারের নয়? এখন আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী কখনো যুক্তিসঙ্গত কথা বলেন সেরকম আমি শুনিনি। তিনি কখনো সত্যি কথা বলেন সেরকম আমি শুনিনি। তিনি ঠিক কথা বলেন সেরকম আমি শুনিনি। এখন আপনাদের সাংবাদিকরা ওনাকে প্রশ্ন করতে পারতেন যে এলাকাটা কংগ্রেস জিতেছে, আপনি যে এলাকাটা বলছেন সেই জায়গাটার কি আপনি মুখ্যমন্ত্রী নন, আপনি পুলিশ মন্ত্রী নন? সেখানে আমি যদি ধরেও নেই তর্কের খাতিরে যে ওখানে বিরোধী দলের লোকেরাই সমস্যার সৃষ্টি করেছে, তাহলে আপনার পুলিশের ইন্টেলিজেন্স কি করছিল, আপনার পুলিশের লোকেরা কি করছিল, পুলিশ মন্ত্রী হিসেবে আপনি কি করছিলেন? আপনি যদি না চালাতে পারেন তো ছেড়ে দিন। আপনি তো সব গুরুত্বপূর্ণ দপ্তরগুলো নিয়ে রেখে দিয়েছেন, কোনোটা ঠিকভাবে চালাতে পারছেন না। স্বাস্থ্যের অবস্থা আপনি দেখুন, পুলিশের অবস্থা আপনি দেখুন, সব জায়গায় তিনি একদম পুরোপুরি ব্যর্থ। তো সে কোনো একটা এলাকায় যদি অন্য কোনো পার্টির কেউ জেতে তাহলে সেখানে পুলিশ মন্ত্রী হিসেবে তার দায়িত্ব শেষ হয় না, মুখ্যমন্ত্রী হিসেবেও তার দায়িত্ব শেষ হয় না। অতএব সেখানে যে ব্যর্থতা পুলিশ মন্ত্রী হিসেবে তার, মুখ্যমন্ত্রী হিসেবে তার। তিনি যে কথা বলছেন সে কথা তিনি বলতে পারেন না। বিষয় যেটা তিনি বলছেন আইন এবং সাংবিধানিক প্রক্রিয়ার উল্লেখ করে মুখ্যমন্ত্রী বলছেন সংবিধান সংশোধন না করে বিল পাস করে সংশোধনী আইন করা বিজেপি চালাকি। তো সংবিধান সংশোধন করতে 2/3 সংখ্যাগরিষ্ঠতা লাগে, তা নেই বলেই এভাবে করেছে। এবং তিনি বলছেন আইন শৃঙ্খলার মতো জমি জমার বিষয় রাজ্য সরকারের এখতিয়ারভুক্ত। কিন্তু নজরুলদা যেটা প্রশ্ন সেটা হচ্ছে যে আমরা যদি একটু পেছন ফিরে তাকাই যে বাম জমানায় এই যে ওয়াক অফ নিয়ে কিন্তু প্রচুর অভিযোগ ছিল, সাচার কমিটি হয়েছিল, সাচার কমিটির রিপোর্টে যা ছিল। কিন্তু আজ প্রায় 14 বছর এই সরকার ক্ষমতায় রয়েছে, এই সাচার কমিটির রিপোর্ট বা এই যে ওয়াক অফ সম্পত্তি নিয়ে যে এত অভিযোগ, আদৌ কি কোনো সুরাহা পেয়েছেন এখানকার সংখ্যালঘু মানুষরা? সুরাহাটা পাবে কি করে? আইনের শাসন থাকলে তারা পেতে পারত। আপনি তো এই যে আন্দোলনের পরিপ্রেক্ষিতে বিভিন্ন সামাজিক মাধ্যমে আপনি দেখছেন যে তৃণমূলের নেতারা, এমপিরা, এমএলএরা, মন্ত্রীর নামও আছে যে তারা কি পরিমাণ ওয়াকআপ সম্পত্তি দখল করে আছে। তো সেইটা তারা আগে মুক্ত করুন না, তারপরে যদি ওয়াকআপের পক্ষে তারা কথা বলেন তখন বোঝা যায়। কিন্তু জবরদখল করে আছেন তারা, আর দোষ চাপাচ্ছেন অন্যদের ঘরে, একসঙ্গে তো দুটো চলে না। হ্যাঁ, এবারে আপনার কাছে আমার শেষ প্রশ্ন নজরুল্লাহ, যে আইনটি হয়েছে মানে দুটি রাজ্যসভা লোকসভা রাজ্যসভা দুই জায়গাতে সেটা পাস হয়েছে, ভোটাভুটি হয়েছে, তারপরে রাষ্ট্রপতি সই করেছেন, এই বিলটা এখন আইনে পরিণত হয়েছে। তো এই ওয়াক অফ আইন যেটা সংশোধনী যেটা
সেটা আপনি কি মনে করেন যে এটা কি সংখ্যালঘুদের জন্য পজিটিভ বার্তা বহন করে নাকি অন্য কিছু? দেখুন, যে পজিটিভ যে কিছু হবে না তা নয়। যেমন এই মন্ত্রীরা যেগুলো দখল করে আছে সেখানে কিছু ব্যবস্থা হওয়ার সম্ভাবনা থাকবে, কিন্তু অন্য একটা দিকও আছে, যেটা দেখুন সুপ্রিম কোর্টে আজকে আলোচনা হয়েছে, যে এই যে ওয়াকফের যে বিভিন্ন যে সংগঠনগুলো আছে সেখানে অমুসলমান যাদের সদস্য করা হবে সে ব্যাপারে সুপ্রিম কোর্টই বুঝতে চাইছেন। কালকে সেটা নিয়ে হয়তো সরকারি আইনজীবী বলবেন। আমি একটা আপনাকে উদাহরণ দিচ্ছি। আমি ডিসি হেডকোয়ার্টার অনেকদিন ছিলাম, ফলে এখানকার যে বিভিন্ন ধর্মীয় সংগঠনেরও তারা যে অনুষ্ঠান করে সে ব্যাপারে খবর রাখতে হতো, তাদের সঙ্গে মিটিং করতে হতো। যে আমাদের কালীঘাট মন্দির আছে আপনারা জানেন, তো সেই কালীঘাট মন্দিরের যে কমিটি হয় তাতে বিভিন্ন লোক তাদের প্রতিনিধি নিয়োগ করতে পারেন। যেমন আলিপুরে যিনি ডিস্ট্রিক্ট জাজ থাকেন তিনি 2 জন প্রতিনিধি এখানে নমিনেট করেন, কিন্তু ওখানে কিন্তু খুব পরিষ্কার ভাবে বলা আছে যে যাকে তিনি নমিনেট করবেন সে 2 জনই হিন্দু হতে হবে, অহিন্দু কাউকে এখানে নমিনেট করতে পারবেন না। তাহলে মুসলমানদের যে ওয়াকফ যে সংগঠন বিভিন্ন আছে সেখানে অমুসলমানদের কি করে নিয়োগ করাটা সমর্থনযোগ্য হয় যদি কালীঘাটের জন্য এই নিয়ম থাকে, সেটা একটা কথা। আর একটা হচ্ছে যে এতদিন যে ওয়াকফ বোর্ড আছে তারা অনুসন্ধান করে সিদ্ধান্ত নিত যে কোনো একটা নির্দিষ্ট জমি ওয়াকফ কি নয়, এবং সে ব্যাপারে কারো আপত্তি থাকলে ওয়াকফ ট্রাইব্যুনাল আছে এবং সেখানে জুডিশিয়াল সার্ভিসের লোকেরা মেম্বার হিসেবে থাকেন। আমাদের কলকাতাতেও আছে, ম্যাডান স্ট্রিটে যে ওয়াকফ বোর্ড আছে সেখানে ওয়াকফ ট্রাইব্যুনাল আছে। এখন এই ক্ষমতাটা কালেক্টরদের হাতে দেওয়া হচ্ছে। এখন কালেক্টররা কতটা শাসক দলের হয়ে কাজ করেন, কতটা নিরপেক্ষভাবে কাজ করেন এটা আপনার কাছে অজানা নাই। তাহলে যদি মুসলমানদের মধ্যে একটা আশঙ্কা হয় যে কালেক্টরের মাধ্যমে শাসক দলের লোকেরা নিজ স্বার্থে কোনটা ওয়াকফ জমি বা কোনটা নয় এটা ঠিক করবেন এবং মুসলমানরা তার দ্বারা বঞ্চিত হবেন, তো সেটাকে কিন্তু একদম অবজ্ঞা করা যায় না। এবং সুপ্রিম কোর্টও দেখুন যে এটা বুঝতে চাইছেন। বোঝার পর যদি সুপ্রিম কোর্ট কোনো পরিবর্তন করে তাহলে তো ঠিক আছে, যদি পরিবর্তন না করে তাহলে যারা এসব আন্দোলন করছেন তারা সুপ্রিম কোর্টের নির্দিষ্ট যুক্তি দিয়ে মামলা করতেই পারেন। আমাদের রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী তো বারবার ক্লেম করেন যে আমি এলএলবি, আমি আইনজীবী, তো তিনি যান না একটু সুপ্রিম কোর্টে ভালোভাবে, এখানে ইমাম মুয়াজ্জিনদের যেগুলো বোঝাচ্ছেন সুপ্রিম কোর্টের জজ সাহেবদেরকে একটু বোঝান, তাহলে তো ওনার আন্দোলন করার আর দরকারই পড়বে না। যাচ্ছেন না কেন? আমার আরেকটা প্রশ্ন, যে যেটা বলা হচ্ছে মানে বিভিন্ন সমাজ মাধ্যমে দেখেছি বা ওয়াকফের পক্ষে যেটা প্রচার করা হচ্ছে যে ওয়াকফ সম্পত্তি সারা ভারতবর্ষে এখন আছে সেটা থেকে 15,000 কোটি টাকা সেটা থেকে আর্ন করা যায়, ইনকাম করা যায় বা আসে, এবং সেই টাকাটা মুসলিম দরিদ্র মানুষ তাদের যে উন্নয়নের কাজে লাগানোর কথা, সেখানে দেখা যাচ্ছে যে 15,000 কোটি তো নয়, সেটা ওই 150 কোটি 160 কোটি এরকম আসছে। তো এইটা সত্যি সত্যি কতটা সমর্থনযোগ্য? অধিকাংশ জায়গায় শাসক দলের লোকেরা, এটা যে শুধু পশ্চিমবঙ্গে তা নয়, পশ্চিমবঙ্গে শাসক দল যখন মুসলমানদের নিয়ে বেশি মাখামাখি করে ভোটের রাজনীতির জন্য, সেখানে পশ্চিমবঙ্গের যারা মন্ত্রী আছেন, এমপি আছেন বা এমএলএ আছেন তারাও দখল করে রেখেছেন। অন্য রাজ্যেও এরকম উদাহরণ আছে। তো ফলে তারা দখল করে থাকলে তো তাহলে ওয়াকফ থেকে যে সুবিধাটা সাধারণ মুসলমানদের পাওয়ার কথা ছিল তারা তো পাচ্ছেন না। ফলে ওয়াকফটা যে অপব্যবহার হচ্ছে সে ব্যাপারে কোনো সন্দেহ নাই। তাহলে এই আইন যেটা করা হয়েছে সেটা মুসলিম, বিশেষ করে গরিব মুসলিম যারা মানে তাদের কাজে লাগবে কি, তাদের জন্য কি করা বলে মনে হয়? কিভাবে প্রয়োগ করা হবে এটা তার উপর নির্ভর করবে। আমাদের দেশের
এই যে ধরুন যে ক্রিমিনাল ল যেগুলো আছে সেগুলো খুব খারাপ তো কেউ বলে না, কিন্তু সাধারণ মানুষকে বিচার পায়। সেটার কারণ যারা জজ সাহেব আছেন, যারা আইনজীবী আছেন, তারা এত অসৎ যে তারা বিচার করেন না, প্রভাবিত হয়ে অবিচার করেন। ফলে অধিকাংশ সময় সাধারণ মানুষ বিচার পায় না, যারা প্রভাবশালী তারা বিচার কিনে নেন। তো এক্ষেত্রেও সেরকম হওয়ার সম্ভাবনা বেশি। একদম একদম একদম। ধন্যবাদ নজরুল আপনাকে, ধন্যবাদ আপনাদের আমাদের এই আলোচনা নিয়ে আপনাদের মতামত জানাবেন। আমরা নজর রাখবো যে সত্যি সত্যি সুপ্রিম কোর্ট বৃহস্পতিবার এই শুনানি কি হচ্ছে সেদিকে আমাদের নজর থাকবে। ধন্যবাদ।